কেন্দ্র সরকারের অডিট করে যেটা দেখেছে, পশ্চিমবঙ্গের অন্তত 40-50 জন বিডিও, ব্লক ডেভেলপমেন্ট অফিসার, তাদের বিরুদ্ধে প্রত্যক্ষ প্রমাণ রয়েছে যে এই অর্থ তছরূপ করে অন্য জায়গায় ব্যবহার তারা করেছেন। বিডিওরা হচ্ছেন, ব্লক ডেভেলপমেন্ট অফিসাররা হচ্ছেন ব্লক স্তরে প্রসেসিং ডিসবার্সিং অফিসার এই নরেগা প্রকল্পে। তারা গ্রাম পঞ্চায়েতের প্রধানের মাধ্যমে টাকাটা দেন। এই 40-50 জন বিডিও রয়েছে যারা একেবারে দুর্নীতি প্রত্যক্ষত জড়িত বলে প্রমাণ পাওয়া গেছে। এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছিল কেন্দ্রীয় সরকারের টিমের অডিটের পর। অ্যান্টি করাপশন ব্যুরো, ভিজিলেন্স কমিশনের অধীনে আগে ছিল, অ্যান্টি করাপশন ব্যুরো আলাদা করে তৈরি করা হয়েছে। ভিজিলেন্স কমিশনের তো লোকদাঁত নেই, ভিজিলেন্স কমিশনের কোনো পুলিশি ক্ষমতা তাদের নেই, এফআইআর করার ক্ষমতা, তদন্ত করার ক্ষমতা, চার্জশিট দাখিলের ক্ষমতা তাদের নেই। সেই জন্য আইন সংশোধন করে অ্যান্টি করাপশন ব্যুরো এসিবি তৈরি করা হয়েছে, যাদের এই ক্ষমতা আছে। এসিবির প্রধান হচ্ছেন একজন আইজি র্যাঙ্কের পুলিশ অফিসার। তাদের কাছে এগুলো যাওয়ার কথা, এবং এসিবির কাছে অনেক অভিযোগ আসে। অনেক অভিযোগে সারবত্তা কিছু থাকে না, ব্যক্তিগত আক্রোশ থেকে অনেক অভিযোগ করেন। যেগুলো সারবত্তা থাকে সেগুলো দেখে তারা তদন্ত করে, অফিসারদের না জানিয়ে তদন্ত করে তাদের কাজ হচ্ছে সেই রিপোর্ট সরকারকে দেওয়া, সরকার শাস্তিমূলক ব্যবস্থা নেবে। যে বিডিওদের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের অডিটে নরেগা প্রকল্পে অর্থ তছরূপে প্রত্যক্ষ প্রমাণ পাওয়ার জন্য দুর্নীতি তদন্ত করার সুপারিশ করা হয়েছে, তাদের একজনের বিরুদ্ধেও সরকার কোনো ব্যবস্থা নেয়নি। আর যতদিন না পর্যন্ত সে ব্যবস্থা হচ্ছে ততদিন পর্যন্ত মমতা ব্যানার্জি যতই রাজনীতি করুক, অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের সমস্ত লোক গিয়ে, লক্ষ লক্ষ কোটি কোটি লোক গিয়ে দিল্লিতে যতই ধর্ণা দিক, এই প্রকল্পে একটা টাকাও পশ্চিমবঙ্গ সরকার পাবে না। পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ দুর্ভোগে পড়ছেন, অতি সত্যি কথা। রাজনৈতিক লড়াইয়ের জন্য সাধারণ মানুষের শাস্তি পাওয়া উচিত নয়, অতি সত্যি কথা। কিন্তু যেহেতু এই প্রকল্পের টাকা বিধি অনুসারে ওই সরকারি প্রশাসনের মাধ্যমে, গ্রাম পঞ্চায়েতের মাধ্যমেই বিলি হওয়ার কথা, এত বড় একটা দুর্নীতি, তার যদি কোনো ব্যবস্থা রাজ্য সরকার না নেয়, কেন্দ্র সরকার টাকা কিছুতেই দেবে না, যতই রাজনীতি করা হোক না কেন। এবার কেন এই বিডিওদের উপর এত নির্ভরতা, এই বিডিওরা কোথা থেকে কিভাবে আসছেন তা নিয়ে একটু আলোচনা করা দরকার। এই ব্লক ডেভেলপমেন্ট অফিসার, যেটা কিনা ডব্লিউবিসিএস, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসের হচ্ছে প্রাথমিক পরীক্ষা, প্রাথমিক একেবারে সিভিল সার্ভিসের এক্সিকিউটিভ হিসেবে ঢুকছেন, প্রথম পদ হচ্ছে ব্লক ডেভেলপমেন্ট অফিসার। ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন থেকে পরীক্ষা দিয়ে তাদের ঢোকার কথা। কিভাবে তারা ঢুকছেন, কেন গোড়ার থেকেই বলছি দুর্নীতি একেবারে গোড়াতে ঢুকে পড়েছে। এই পরীক্ষা নিয়ে অন্তত 1 ডজন মামলা বিভিন্ন আদালতে চলছে। আমি 2 জন কীর্তিমান বা কীর্তিমতী ভিডিওর উদাহরণ দেব। একজন দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবারের কাছাকাছি কোনো একটি ব্লকের ভিডিও। এর প্রশাসনিক সার্কেলে সবাই জানেন, হয়তো আমাদের দর্শকরা শ্রোতারা প্রথম শুনছেন। তিনি হচ্ছেন, তার কি শিক্ষাগত যোগ্যতা, কিভাবে চাকরি পেয়েছেন, অনেক প্রশ্ন রয়েছে। তার সম্পর্কে তিনি একজন কোন ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের একজন ক্লার্ক স্তরের অফিসার, ক্লার্ক স্তরের কর্মী, যার কাছে ওই মার্কশিটের নম্বর ইত্যাদি সমস্ত জমা থাকে। সেই কর্মীর সঙ্গে তার বিদেশ ভ্রমণের, বিলাসবহুল ক্লাবে সাঁতার কাটার ছবি টবি ইত্যাদি নানা জায়গায় সার্কুলেটেড হয়েছে। তিনি ভিডিও হয়ে কাজ করছেন। উত্তরবঙ্গে চলে যাই, উত্তরবঙ্গে আলিপুরদুয়ার জেলায় একজন ভিডিও আছেন, তিনি যেখানকার বাসিন্দা সেই ব্লকেই কাজ করছেন দীর্ঘদিন ধরে। আমার একজন উচ্চপদস্থ সরকারি আধিকারিকের কাছ থেকে শোনা, জেলার সভাধিপতি এবং সেই ভিডিও একটা অনুষ্ঠানে যাবেন। সভাধিপতি হচ্ছেন একজন মহিলা। তো কলকাতা থেকে যাওয়া আধিকারিক সভাধিপতিকে বলেছেন, ম্যাডাম আপনি চলুন আমাদের সঙ্গে। সভাধিপতি কুণ্ঠিত ভাবে বলছেন, বিডিও সাহেব যদি বলেন তাহলে যেতে পারি। এবার বুঝুন বিডিও সাহেবের কত প্রতিপত্তি। বিডিওর উপরে হচ্ছে
এসডিও, সাব ডিভিশনাল অফিসার, তার উপরে হচ্ছে জেলা শাসক, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, তার উপরে কয়েকটা ছোটখাটো স্তর যদি বাদও দিয়ে দিই, জেলা শাসকদের উপরে হচ্ছে বিভাগীয় সচিব, তার উপরে হচ্ছেন ক্যাবিনেট সেক্রেটারি বা রাজ্যের ক্ষেত্রে চিফ সেক্রেটারি, জেলা সভাধিপতি, জেলা পরিষদের যিনি সভাধিপতি তার র্যাঙ্ক মর্যাদা হচ্ছে ক্যাবিনেট মন্ত্রীর সমতুল্য। একজন ক্যাবিনেট মন্ত্রী বলছেন বিডিও সাহেব যদি বলেন তাহলে যাব, বুঝুন সে সাহেবের ক্ষমতা কতটুকু। এইরকম প্রচুর বিডিও সাহেব পশ্চিমবঙ্গে তৈরি হয়ে আছে। ওই যে বললাম 40-50 জনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছে, 1 ডজন কেস চলছে, অন্তত 1 ডজন কেস চলছে। এ দুটোর মধ্যে কিছু ওভারল্যাপ থাকতে পারে, 50-এর মধ্যে 12 হয়তো কেউ কেউ আছেন, আমি কারো নাম করছি না। এদের দিয়েই রাজ্য সরকার নিচু স্তরের প্রশাসনটা পুরোপুরি চালায়। 23 সালে পঞ্চায়েত ভোটটা এদের দিয়ে পুরোপুরি করানো হয়েছে। লোকসভা বিধানসভা অতটা সুবিধা করা যায় না, কিন্তু এই যে দলতন্ত্র, দলের মাধ্যমে শাসন করা, প্রশাসনকে কুক্ষিগত করে, তার একটা উইং যদি হয় থানা, লোকাল থানা, তেমনি বিডিওর মাধ্যমে, এক্সিকিউটিভের মাধ্যমে সেটা চমৎকার ভাবে করা আয়ত্ত করে ফেলেছে তৃণমূল কংগ্রেস সরকার। ফলে এই বিডিও কুলকে প্রায় প্রায় চটিয়ে খুব কিছু করা মুশকিল পশ্চিমবঙ্গে, এবং সেই জন্যই পশ্চিমবঙ্গের মানুষ কবে নরেগা প্রকল্পের টাকা পাবেন কেউ বলতে পারে না। বিডিওরা নিয়োগ হন বললাম কি ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে। ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের 2 জন প্রাক্তন চেয়ারম্যানকে আমি ব্যক্তিগতভাবে খুব ভালো করে চিনি, বহুদিন আগেকার অবশ্য, তারা এখনকার নাম, তারা আমি প্রায় 30-35 বছর আগেকার কথা বলছি, তারা চিনি। তারা কি ধরনের মানুষ ছিলেন? তাদের মধ্যে একজন ছিলেন অবিভক্ত বাংলায় যখন ম্যাট্রিক পরীক্ষা হতো, সেই ম্যাট্রিক পরীক্ষায় সারা বাংলাতে ফার্স্ট। তখন বাংলা মানে কিন্তু পূর্ববঙ্গ, আজকালকার বাংলাদেশ, আসাম সহ বিস্তীর্ণ এলাকা। আরেকজন আমি যার কথা বলছি তিনি বি কলেজের ছাত্র, একদম প্রথম দিককার ইঞ্জিনিয়ার ছিলেন, একজন রাজ্য সরকার চিফ ইঞ্জিনিয়ার ছিলেন। তাদের নৈতিকতার যে স্ট্যান্ডার্ড ছিল, তারা নিজের কোনো আত্মীয় তার সঙ্গে বিয়ে বাড়িতে দেখা হলেও অফিস সংক্রান্ত কোনো বিষয়ে কোনো কথা বলতেন না। বলা ছিল যে সে আত্মীয় সরকারি কর্মচারী হন, তাহলে আমি 2 জনের নাম করতে পারি, 2 জনই মারা গেছেন, একজন নাম শশাঙ্ক শেখর চ্যাটার্জি, আরেকজন নাম অমিয় ভূষণ দাশগুপ্ত। বিয়ে বাড়িতে তারা বলতেন সরকারি কর্মচারী যদি কেউ থাকে তার সঙ্গে যেন কাজ নিয়ে, সরকারি কাজ নিয়ে কোনো কথা না বলে। লুচিটা কেমন ভাজা হয়েছে, বেগুনটা ঠিক ভাজা হয়েছে কিনা, রসগোল্লাটা যথেষ্ট স্পঞ্জি হয়েছে কিনা, এসব নিয়ে কথা চলতে পারে, সরকারি কাজ নিয়ে কোনো কথা বলা চলবে না। সেখান থেকে আমরা কোথায় এসেছি? আজ থেকে 7-8 বছর আগে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান ছিলেন আইএএস অফিসার নুরুল হক। তার আমলে পাবলিক সার্ভিস কমিশনের সদস্য হিসেবে নিযুক্ত হলেন, সরকার সদস্যদের নিযুক্ত করতে পারে, ডক্টর দেবপ্রিয় মল্লিক। নামটা যাদের চেনা চেনা লাগছে তাদের বলে দিচ্ছে, হ্যাঁ সত্যি ইনি হচ্ছেন জ্যোতিপ্রিয় মল্লিক, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী, বালু বলে যাকে রাজনৈতিক মহলে সবাই চেনে, তার আপন সহোদর ভাই জ্যোতিপ্রিয় মল্লিক, দাদা, বড় দাদা ডক্টর দেবপ্রিয় মল্লিক। তিনি সদস্য হলেন। তিনি বছর 3 মতো সদস্য ছিলেন। খুব অল্প দিনের জন্য তিনি চেয়ারম্যানও হয়েছিলেন। 16 সালে তিনি স্থায়ীভাবে সে পদ ছেড়ে দেন। পাবলিক সার্ভিস কমিশনের ইন্টারভিউ এর নিয়ম হচ্ছে, যদি 4টি বোর্ড থাকে, 4টি বোর্ডের 4টি প্রধান হবে, এবং অন্যান্য যাদের ইন্টারভিউ করা হচ্ছে সেই বিষয়ে বিশেষজ্ঞরা থাকবেন, অন্য সরকারি আধিকারিকরা থাকবেন, উচ্চপদস্থ আধিকারিকরা থাকেন।
নিয়ম হচ্ছে বোর্ডের মেম্বাররা ওই ঘরে ঢুকে যখন ইন্টারভিউ নিতে বসছেন তখন তাদের সামনে তালিকা আসে যে কার কার তারা ইন্টারভিউ নেবেন। আর ইন্টারভিউ ক্যান্ডিডেট যারা তাদেরও তারাও ওই ঘরে গিয়ে যে মুহূর্তে তাদের ইন্টারভিউ ঘরে ঢুকতে যাচ্ছেন তখন তারা জানতে পারেন যে কোন বোর্ডে তারা যাচ্ছেন। অর্থাৎ তারা যদি জানেন না বোর্ডে অমুক বোর্ডে অমুকে থাকবে, তারা যদি জানেন না সেই বোর্ডেই তারা ইন্টারভিউ নেবে কিনা এটা জানার কোনো উপায় নেই। এই দ্বিস্তরীয় নিরাপত্তার ব্যবস্থা, গোপনীয়তার ব্যবস্থা চিরকাল চালু ছিল। ডক্টর দেবপ্রিয় মল্লিক পাবলিক সার্ভিস কমিশনের প্রথম ব্যক্তি যিনি বললেন যে আমাকে ভোট ইন্টারভিউর আগের দিন ক্যান্ডিডেটদের তালিকা দিতে হবে। নুরুল হক দিতে অস্বীকার করেছিলেন, বলেছেন এটা হয় না। পাবলিক সার্ভিস কমিশনের নিয়ম অনুযায়ী আপনি কার ইন্টারভিউ নেবেন সেটা আপনিও আগে জানতে পারবেন না, যে ইন্টারভিউ দেবে সেও জানতে পারবে না কে তার ইন্টারভিউ নেবে। কিন্তু ডক্টর দেবপ্রিয় মল্লিক দাবি করেছিলেন যে তাকে আগের দিন দিতে হবে। নুরুল হক সাহেব দিতে অস্বীকার করেছিলেন। পরিণতি কি হয়েছিল মনে রাখা দরকার, পাবলিক সার্ভিস কমিশন কিন্তু একটা কনস্টিটিউশনাল বডি। এটা কিন্তু ওই যে মুখ্যমন্ত্রী যেরকম বলেন যে টোকা মেরে ক্যারামের গুটি সরানোর মতো আমার সিপিকে আমি সরিয়ে আমার এডিজি করে দিলাম, এভাবে কিন্তু পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে সরানো যায় না। সাংবিধানিক পদ, ইমপিচমেন্ট করতে হবে, বিচারপতিদের যে প্রক্রিয়া সরানো সেই প্রক্রিয়া সরাতে হবে। কিন্তু গোটা আবহ পরিমণ্ডল যদি হয় ওই আগের থেকেই আমি জানবো কার ইন্টারভিউ নেব, তার মোবাইল নম্বর আমার কাছে থাকবে, এটাই যদি গোটা আবহ হয় সেখানে নুরুল হকের মতো অফিসারের কাজ করা কঠিন। তিনি অসুস্থ হলেন, পিজি হাসপাতালে ভর্তি হয়ে কিছুদিন থাকলেন, তারপর পদত্যাগ করলেন। তারপর ডক্টর দেবপ্রিয় মল্লিক প্রমুখের ধরনে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন চলতে শুরু করলো, যারই পরিণতি এখন ক্যান্ডিডেটটাই তো মামলা করেছেন। ক্যান্ডিডেট যারই পরিণতি এখন এই সমস্ত বলা হচ্ছে। এমন অনেক ভিডিও রয়েছেন পশ্চিমবঙ্গে যারা কোনো পেপারে শূন্য পেয়েছেন, শূন্য, জিরো। সমস্ত বিষয়ে পরীক্ষা দেওয়া হয়, একটা পেপারে জিরো পেয়েছেন, শূন্য, তা সত্ত্বেও তারা ভিডিও হয়ে গিয়েছেন। কিভাবে হয়েছেন? অনেকগুলো পেপার আছে, 250 করে নম্বর, ইন্টারভিউতে 250 নম্বর। মজা হচ্ছে যে লিখিত পরীক্ষায় খুব কঠিন পরীক্ষা নেওয়া হয়, 50% যারা একদম সব থেকে ভালো রেজাল্ট করে তারা বড়জোর 50% নম্বর পায়। লিখিত পেপারগুলোতে ধরা যাক কেউ 30, 32, 33% নম্বর পেয়েছে। ইন্টারভিউ এসে দেখা গেল সে 250-এর মধ্যে 240 পাচ্ছে, 245 পাচ্ছে। ঠিক যেভাবে আজকে বেরিয়ে আসছে আর.জি. কর হাসপাতালে, এখানে যেমন ওই নানা ধরনের পরীক্ষা, যে দুর্নীতি চক্র আজকে এই মুহূর্তে বেরিয়ে আসছে, দেখা যাচ্ছে যে ভাইভাবসি রিটেন ওরাল পরীক্ষা, সেই পরীক্ষাতে কেউ ফেল করছে, কেউ প্রায় পুরো নম্বর পাচ্ছে। ভাইভাবসিতে কোনো রেকর্ড থাকে না। লিখিত পরীক্ষা যখন একদম ক্যান্ডিডেট দিচ্ছে তার একটা রেকর্ড থাকে, খাতাটা রয়ে যাবে, পরবর্তীকালে স্ক্রুটিনি করা যাবে। ভাইভার তো কোনো রেকর্ড নেই। এইভাবে ওই বিডিও স্তর থেকে, বিডিও নিয়োগের স্তর থেকে, পাবলিক সার্ভিস কমিশনের শুরু থেকে দুর্নীতি ঢুকে পড়েছে এই রাজ্যের প্রশাসন। এই দুর্নীতিগ্রস্ত প্রশাসনের নিচু মহলটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের দলতন্ত্রের একটা বড় হাতিয়ার। এই কারণে নারেগা প্রকল্পের 1 টাকাও পশ্চিমবঙ্গ সরকার পাবে না যতক্ষণে দুর্নীতিগ্রস্ত বিডিওদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। ওই দুর্নীতিগ্রস্ত বিডিওরাই রাজ্য প্রশাসনের বড় হাতিয়ার। তারাই নানা ধরনের অবৈধ কাজকর্ম, একদম গোড়া স্তরের কাজকর্ম তো বিডিওদের মাধ্যমেই হয়। যেমন নারেগার টাকা বিতরণ, গ্রাম পঞ্চায়েতের সঙ্গে যে সম্পর্ক, সেটা তো বিডিওরাই মেনটেন করে। সেইখান থেকে দুর্নীতির জাল ছড়িয়ে আছে। প্রশাসনের যেমন একদম উপরের দিকটা পচে গিয়েছে, যেমন পুলিশ কমিশনারের সম্পর্কে অভিযোগ উঠছে, তিনি তথ্য প্রমাণ লোপাটের দ্বারা জড়িত কিনা অভিযোগ উঠছে। কেউ প্রমাণ করতে পারে, কিন্তু অভিযোগ তো উঠেছে। ঠিক তেমনি একেবারে সর্বনিম্ন স্তর যেটা, সেটা পচে গলে গিয়েছে।
এই পচা গলা রাজ্য প্রশাসনের পক্ষে আমূল সংস্কার না হলে রাজ্যবাসীকে সুশাসন দেওয়া সম্ভব নয়। আরজি করে জুনিয়র ডাক্তারদের মাধ্যমে যে দাবিটা উঠেছে সেটা আসলে সার্বিক সংস্কারের দাবি। এই সার্বিক সংস্কারের দাবি এই পচা গলা প্রশাসন কি মানতে পারবে? যদি মানতে হয় তাহলে আবারও বলছি, ওই প্রশ্নের উত্তর দিতে হয়, স্যার আপনি কি এখনো ঘুষ নেন? স্যার কি বলবেন? দুটো উত্তর হতে পারে, হ্যাঁ আমি এখনো ঘুষ নেই, না যার মানে হচ্ছে এখন নেই না কিন্তু আগে নিশ্চয়ই নিতাম। ওই ঠিক ওই জায়গাতেই রাজ্য সরকার হাতান্তরে ফেঁসে আছে। জুনিয়র ডাক্তাররা বলছেন লিখিতভাবে দিতে যে থ্রেড কালচার বন্ধ করা হবে। সরকার কি করে দেবে? তাদের স্বীকার করতে হবে থ্রেড কালচার ছিল। জুনিয়র ডাক্তাররা বলছেন স্বাস্থ্য সচিবের, স্বাস্থ্য না আরেকটা দপ্তর আছে শিক্ষা, এখানে একজন ব্যক্তি বছরের পর বছর এক সচিব হয়ে বসে রয়েছেন। কেন? কয়েকটি ব্যক্তি তাদের উপর বড় ভরসা, তারা সবকিছু ম্যানেজ করে দেবেন, সবকিছু ঠিক করে দেবেন। এই কতগুলো কি পোস্ট যাকে বলা হয় আসল জায়গায়, সেই রকম ব্যক্তি এই প্রশাসনে বসে রয়েছে, যারা হচ্ছেন যাদের মাধ্যমে এই প্রশাসনের পচা গলা শবদেহটাকে একটা কসমেটিক সার্জারি করে জীবন্ত মানবিক একটা তার চেহারা দেওয়ার চেষ্টা করা হচ্ছে।